যেটুকুই কর্মক্ষমতা দিচ্ছে, যে আমি যদি অন্য পেশায় যাই, আমার সন্তানরা, আমার স্ত্রী, কন্যারা হয়তো ভালো থাকতো। আমি তাদেরকে বঞ্চিত করছি। এটা আমাকে সবসময় পিটানো অবস্থায় আমি শুধু একটা দোয়া করছিলাম ৪,০০০, এবং কোন সময় যে আমার শব্দ বন্ধ হয়েছে আমি জানি না। হাসপাতাল থেকে আমাকে আমাকে আবার রিমান্ড চাওয়া হয়। তখন সমস্ত আইনজীবীরা আমার ক্ষতবিক্ষত দেহ আর বিবশ অবস্থা তিনি আদালতের সামনে তুলে ধরে। আদালত দ্বিতীয় দফা রিমান্ড। তো এই জীবনে এই নিজের কোনো অনৈতিক সুবিধা আমি নেই। কেউ বলতে পারবে না যে আমি কোনো অনৈতিক কোনো দল থেকে, কোনো ব্যক্তির থেকে আমি গেছি আর দাবি করছি। মানুষের জন্ম নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করছি। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে তা ফুরিয়ে যাবে। একজন সাংবাদিকের জীবন মানেই পথে চলার প্রতিটি ধাপে নানা অভিজ্ঞতা, অন্তহীন সংগ্রাম এবং অনুপ্রেরণার অজানা অধ্যায়। এই গল্পে রয়েছে তার ভবিষ্যৎ ভাবনার আভাস এবং অভিজ্ঞতা লব্ধ থেকে পাওয়া মূল্যবান পরামর্শ। আর বিডি নিউজের নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে। আজ আমরা এমনই এক বরেণ্য ব্যক্তিত্ব পেয়েছি, নারায়ণগঞ্জের প্রিয় মুখ এবং জনপ্রিয় দৈনিক রিয়াদের সম্পাদক প্রকাশক জনাব তোফাজ্জল হোসেন। চলুন তার জীবন ও সাংবাদিকতার নানা অধ্যায় নিয়ে এক মুগ্ধকর যাত্রার অংশ নিই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। কষ্ট করে এখন তো আসলে স্বার্থ ছাড়া মানুষ কাজ করে না। বিনা স্বার্থে আমার মতো সংবাদকর্মী মাঠ পর্যায়ের আমি আসলে সংবাদকর্মী দাবি করি। আমার কথা শুনতে এসেছেন। এইজন্য আসলে নিজেকে আমি আসলে গর্ব অনুভব করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি কষ্ট করুন। আপনি ভালো আছেন স্যার? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্যার, সাংবাদিকতা পেশায় আসার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন? এই পেশায় আসার পেছনে কি কোনো বিশেষ ঘটনা বা ব্যক্তির প্রভাব কাজ করেছে? ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিকতা সাংবাদিকতায় আছি অর্ধ শতাব্দী আগে। আমি ছোটবেলা থেকেই কবিতা, সাহিত্য চর্চা করতাম। বিশেষ করে কবিতা লিখতাম। আমাকে স্কুল জীবনে বন্ধুরা এই জন্য সাহিত্যিক বলত। আমার যতটুকু মনে পড়ে, আমি ১৯৭৫ সন থেকে আমি যখন ৮ম শ্রেণীর ছাত্র, আমি বাংলাদেশের যে কটা জাতীয় পত্রিকা আছে আমার লেখা ছাপা হয়েছে। তো যাই হোক, অ এখনকার যে যুগ, ইন্টারনেটের যে যুগ, আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশে এরকম ছিল না। তখন মেধাবী তরুণরা, আ ভালো ছাত্ররা আ ছাত্র রাজনীতি করত, এবং তাদের মধ্যে একটা স্বপ্ন থাকতো সমাজটাকে বদলে দেওয়া। তো ওই মানসিকতা থেকে আমি চিন্তা করলাম সাংবাদিকতা পেশাটা কেমন। এর মধ্যে আমি একটা কথা বলি, ১৯৭৭ সনে শেষ দিকে নারায়ণগঞ্জে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি তখন প্রধান সামরিক আইন প্রশাসক, উনি আসে। তো হাজার হাজার মানুষ আলী আহমদ চোদ্দ পৌরপাড়ায় টিনেন করছেন। তো ওইখানে মাত্র ২৫ জন লোক ছিল সিলেক্টেড। টোটাল নারায়ণগঞ্জ, তখন নারায়ণগঞ্জ জেলা হয়, নারায়ণগঞ্জ মহকুমা। সে সময়ে জালাল আজিজ, সাবেক এমপি, আলী আহমদ চুদ্দা পৌরসভার মেয়র, চেয়ারম্যান, এরকম ২৫ জন লোক হাতে গোনা ওই জিয়াউর রহমানের সাথে বৈঠকটি করার, বৈঠকে বসার সুযোগ পায়। এর মধ্যে তৎকালীন মহকুমা প্রশাসক, তারপর ধরেন কি বলে তখন এসপি কে কি বলতো জানি না, ওই এরা হচ্ছে। এর মধ্যে হঠাৎ দেখলাম যে ৫ জন লোক যাইতেছে, যাদেরকে আমি চিনি হ্যাংলা পাতলা, এবং চিনি, কবিতা লিখে লেখালেখি করে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? আমার বন্ধু ছিল তখন আজকের যে বিটিএম-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। আমরা ওই বলা চলে কলেজ ছাত্র বা কলেজে ভর্তি হবো, এই টাইপ আর কি। তখন ওই হাতেমকে আমি জিজ্ঞেস করলাম, হাতেম এরা কারা? বলে এরা সাংবাদিক। আমার তো মনে হলো যে সাংবাদিকের এত দাম। রাষ্ট্রপতির সাথে এরা নারায়ণগঞ্জ জেলায় ৫ জন কে ওরও একজনের কথা বলতে পারি, হাবিবুর রহমান বাদল, উনি তখন ইত্তেফাকের সংবাদদাতা। আমাকে ওই ঘটনাটা আমার জীবনে রেখাপাত। আমি অনেক ভাগ্যবান যে আমি আসলে আমার ছোটবেলাটা ভালো ভালো মানুষের সঙ্গে কাটাইছি। এর মধ্যে কবি আল মাহমুদ
শামসুর রহমান, বিমল বিপুল, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অনেক ছোট। এই এরা আমাদের খুব অ্যাভেলেবেল পরিচিত ছিল, যেহেতু আমি আগে উল্লেখ করেছি আপনাকে যে আমি একটু সাহিত্য এবং শিল্প চর্চার সাথে যুক্ত ছিলাম। আমি এটা নিজের কথা এভাবে বলা আসলে ঠিক মনে করি না, জানি না। আমার কলেজ জীবনে আমি কোনো প্রতিযোগিতায় বিশেষ করে বক্তৃতা, কবিতা আবৃত্তি, একক অভিনয় আমি সেকেন্ড হইনি। আমি আগে বিভিন্ন বিজ্ঞান মেলায় অন্যান্য জেলায় হায়ার করে নিয়ে যেত, বিশেষ করে উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য। যাই হোক, এমন একটা এবং ওই সময়ের কথা বলি যে সেই ৭০-৮০ দশক একটা স্বর্ণালী সময় ছিল বাংলাদেশে। তখন আপনার এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যাপক শিল্প সাহিত্য চর্চা হতো। ওই একটা আবহাওয়া থেকে আমি ভাবলাম যে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়া যায় কিনা। তারপর আমি নির্দ্বিধায় স্বীকার করি যে আমি ছাত্র রাজনীতি করতাম। আমি সরকারি কুড়াল কলেজে, বর্তমান যে সরকারি কুড়াল কলেজ, আমাদের সময় সরকারি ছিল। ওই কুড়াল কলেজে আমি এই যে আপনার অনেক আলোচিত শামীম ওসমান, এর সাথে আমি ভিপি নির্বাচন করি। যদিও আমি পরাজিত হই, আমি ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী ছিলাম। তৎসময়ে যে ছাত্র শিবিরের যে জেলা সভাপতি, এখন নারায়ণগঞ্জ জেলা জামাত ইসলামীর আমির মৌলানা মঈনুদ্দিন, উনি দৈনিক সংগ্রাম অফিসে চাকরি করতেন। সংগ্রামের উনি আপনার ওই অ্যাকাউন্টিং বিভাগের চিফ ছিল। আমি খুব ভাগ্যবান, এই আলেমুদ্দিন খুবই ভালো মানুষ, সৎ মানুষ, সবাই ছিলেন। উনি আমাকে সাংবাদিকতা হাতে করে দেয়, কিভাবে ইনটু লিখতে হয়, কিভাবে ডেডলাইন লিখতে হয়, এগুলি আমাকে দেয়। এবং আনুষ্ঠানিকভাবে আমি সাপ্তাহিক সোনার বাংলা দিয়ে ১৯৭৮ সনে অফিসিয়াল পেশাদার সাংবাদিক হিসাবে আমি সাপ্তাহিক সোনার বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসাবে আমি যোগদান করি। পরবর্তীতে দৈনিক সংলাপ, দৈনিক নীলরাত, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকেলাব, জনকণ্ঠ, দৈনিক যুগান্তর, সব বিভিন্ন পত্রিকায় আমি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে আপনাদের দোয়ায় সুনামের সাথে দায়িত্ব পালন করি। আর আমি মনে হয় বাংলাদেশের প্রথম বলবো না, দ্বিতীয় সাংবাদিক যে সাংবাদিকতা করতে গিয়ে শুধুমাত্র সংবাদ সংক্রান্ত কারণে আমি দীর্ঘদিন কয়েকবার ৪ দফায় প্রায় ২ বছর কারাবরণ করি। এবং প্রত্যেকটাই আমি অনেক ভাগ্যবান। অনেক সাংবাদিকের বিরুদ্ধে র‍্যাপ কেস হয়, চাঁদাবাজির মামলা হয়, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে আমার মামলাগুলি হয়েছে, আমার যে এফআইআর গুলি হয়েছে, সাংবাদিকতা করছি, সাংবাদিকতার অপরাধ। তো 1/11-এর সময় সেনাবাহিনী যারা আপনার এই যে বর্তমান লিঙ্ক রোড, এই লিঙ্ক রোডের ২ পাশ দখল করে বেসরকারি মানুষের জায়গা দখল করে তারা দোকান তোলে। আমি এটার বিরুদ্ধে সত্য জিনিসটা উদ্ঘাটন করে আমি রিপোর্ট করি। তখন আমাকে একটা ট্র্যাপ করে সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং দ্রুত বিচার আইনে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়। তো আমার সাজাও হয়। আমি একজন শুধু হাজতে না, আমাকে গ্রেপ্তার করা হয় যৌথ বাহিনীর নামে। আমার সাজা হয়। আমি কয়েদি ছিলাম, আমি জেলখানায় ছিলাম, জেলখানার রাইটার ছিলাম। আবার আমি জামিনে বেরিয়ে আসি এবং এই মামলা থেকে উচ্চ আদালত থেকে আমি খালাস পাই। যাই হোক, এগুলি নিজের এই সফলতার গল্প অত বলতে চাইনি। এটা আমাদের দেশে যা হয় আর কি, যে মৃত্যুর পরে হয়তো এই আলোচনা হবে। তবে আমি না, আজ থেকে ৫০ বছর আগে যারা সাংবাদিকতায় আসছিল, যাদের এখন বয়স ধরেন ৬৫-৭০, তারা বর্তমান সিচুয়েশনের যে সাংবাদিকতা, যে ফুপাইস কামানের, খান্দার, তারপর অমুকের তমুকের, এগুলি আমাদের সময় আসলে ছিল না। সঙ্গত কারণেই আমরা আসলে আমার ৩ জন বন্ধু এমপি হয়েছে। তারা টাকা পয়সা সফল। একজন হচ্ছে শামীম ওসমান, একজন হচ্ছে লিয়াকত খোকা, আরেকজন হচ্ছে হোসরিয়ানা বাবলি। আমার একদম ক্লাসমেট। ক্লাসমেট, কিন্তু শামীম বিজ্ঞান বিভাগের ছাত্র, আর
লিয়াকতুল বুকা ছিল কমার্সের ছাত্র, আমি ছিলাম বাণিজ্য বিভাগের ছাত্র, বাবলি ছিল বাণিজ্য বিভাগ। এখন দেখেন তো আমার ৩ জন সমপর্যায়ের লোক একসাথে পড়াশোনা করছি, রাজনীতি করছি, তারা এমপি হয়ে গেল, তারা ল্যান্ড পূজারে চলে। আজকে আপনারা যখন ফোন করেন, আমি যখন বাবুরালের বাসা থেকে আসি, আমি হাইটে আসছি, আপনাকে দেরি করাইছি। স্যার যাই হোক, ওটা আমার কোনো আপত্তি না। আমি বলছি যে ওই আমরা একটা ভীষণ এবং দেশপ্রেমকে সামনে রেখে দেশকে কিছু দিব। আর অন্যায় বিচার বলছেন, নারায়ণগঞ্জ হচ্ছে ব্রিটিশ আমল থেকে একটা ক্রাইম জায়গা, ক্রাইম জোন। ক্রাইম জোন কেন? যেখানে টাকা আছে সেখানে বিরোধ আছে, সেখানে টাকা নাই সেখানে কিচ্ছু নাই। তো যেখানে টাকা নাই সেখানে কিচ্ছু নাই। যে একটা ফকিরকে কোনো দেখছেন কেউ ছিনতাই করে, কিন্তু একটা কোটিপতি ল্যান্ড ক্রুজার দিয়ে চলে, তার গাড়ির দাম ১.৫ কোটি টাকা, কিন্তু তাকে ছিনতাই করার জন্য লোক উৎপাইতে থাকে। তো এই নারায়ণগঞ্জে একটা ক্রাইম জায়গা, অপরাধ প্রবণ জায়গা, রাজনৈতিক সহিংসতার জায়গা, গডফাদারদের জায়গা। এখানে আমরা থাইকা জীবনের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে আমরা সাংবাদিকতা করি। স্যার আমার কাছে মনে হলো আপনার জীবনের সাংবাদিকতা আসার পেশায় আসার যে অনুপ্রেরণা পেয়েছেন হ্যাঁ, সেখান থেকে আপনি সাংবাদিকতা যোদ্ধা করছেন। তারপরে অনেক আপনার বন্ধুরা অনেক বড় বড় পদে আছে, আর্থিকভাবে সফল হয়েছে, কিন্তু আপনি আপনার যে অনুপ্রেরণা ছিল আমি মানুষের জন্য কাজ করি, সেই জায়গায় আপনি এখনো রয়ে গেছেন। এই জন্য অবশ্যই স্যার আপনাদের বলে আপনার দিকে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল স্যার, আপনার কাজের জন্য কোন বিশেষ প্রতিবেদন বা নিবন্ধন কি উল্লেখযোগ্য স্বীকৃতি বা প্রশংসা পেয়েছে? সেই অভিজ্ঞতা বলেন। তো অনেক, কারণ আমার ধরেন পেশাগত সাংবাদিকতা জীবনী হয়ে গেল আপনার ভুয়ায় ৪৫ তো সো অনেক সফলতা আছে। আপনি জানেন যে আয়োডিন যে লবণ, আয়োডিন লবণ বলতে বাংলাদেশের মানুষ কিন্তু Yes, এটা ৮৬ সনে রণবীর রায় চৌধুরী এই বাংলাদেশে আয়োডিন লবণ প্যাকেটজাত লবণ উনি ইউনেস্কোর সহযোগিতায় আদালয় আয়োডিনের উপর আমি তখন প্রচুর লেখালেখি করি বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়। এবং আমার যে রচনা, আমি অনেক ভাগ্যবান যে আমার লেখার উপরে ওই সময়ের এসএসসি পরীক্ষাতে রচনায়ও সকলকে প্রয়াস। এখন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন কলেজের শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা আমার কাছে আমাকে ফোন যোগাযোগ করত যে আয়োডিন নিয়ে আমাদের এই লিখিত কোনো দলিল দস্তাবেজ আয়োডিন লবণ আয়োডিন সম্বন্ধে মানুষ জানতই না। ফুয়ের আমি সফল ওই সময়ে তখন তার আপনাদের মতো এত টেলিভিশন ছিল না। তো আমি বিটিভিতে আমার সাক্ষাৎকার প্রচার করি। খুব ভালো কথা স্যার। স্যার তারপরে ধরেন এই ধরেন আপনারা জানেন যে কোর্ট পুলিশ বড়লোক আসামি গেলে তাদের টাকা নিয়ে তাদেরকে একটা ভালো জায়গায় রাখে। এই ধরনের একটা প্রচলন বাংলাদেশের সব জায়গায় আছে। আমি একবার রিপোর্ট করলাম যে নারায়ণগঞ্জের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সে গ্রেপ্তার হলো। তাকে ৫,০০০ টাকার বিনিময়ে ভিন্ন রুমে তাকে তার মানে তার লোকজনদের সবার সাক্ষাৎ করতে পারে। আমি ছবি সহ ওই রিপোর্টটা দৈনিক মিল্লাতে ছাপানোর পরে আমরা জানি কোর্ট ইন্সপেক্টর সহ টোটাল বডিকে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ভর্তি করে এবং এটা সারা দেশব্যাপী আলোচিত এরকম অনেক আছে ঘটনা আছে। এগুলি আর স্যার জেনে খুব ভালো লাগলো। এখন ৩ নম্বর প্রশ্নটা হচ্ছে স্যার, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট পরিস্থিতিতে রিপোর্টিং এর ক্ষেত্রে নিরপেক্ষতা রক্ষা করতে আপনি কি কৌশল অবলম্বন করেন? আপনি যে প্রশ্নটা করছেন আসলে প্রশ্নটা স্পষ্ট না। বাংলাদেশে আপনার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ এটা সবাই কেউ সহ্য করে না। আপনি বলতেছেন দেখুন সুন্দর সুন্দর কথা বলে জামাত ইসলামী, জামাতের কিন্তু রিপোর্ট করেন না, সত্য রিপোর্টই করেন, দেখা যাবে তারা খেপে গেছে। এটার ক্ষেত্রে আমাদের কৌশল হচ্ছে যে আমরা তাদের বক্তব্যটা নেই, তাদের বক্তব্যটা জুড়ে দিই। এছাড়া আর এর বাইরে কোনো অন্য কোনো কৌশলই রয়েছে তাদের বক্তব্যটা জুড়ে দেওয়া। আর এটা বাংলাদেশের স্বাভাবিক ঘটনা। এই ঘটনা থেকে আমরা কোনো উঠতে পারি না। জি স্যার, এক্সাক্টলি স্যার। স্যার
আরেকটা প্রশ্ন ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার। আজকাল শহরের ভিতরে অনেক ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে গেছে। শহর জুড়ে ছিন্নমূল মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে 14 বছর বয়সী শিশুরা প্রকাশ্যে মাদক সেবন এবং দলবদ্ধ আচরণে জড়িত হচ্ছে। আপনি কি মনে করেন এদেরকে সাধারণ নাগরিক, ব্যবসায়ী, রাজনীতিক ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সুযোগ রয়েছে? আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। এই ধরনের আলোচনা আরো বড় বড় জাতীয়ভাবে হওয়া উচিত। আপনি দেখেন যে শহরে যে ধরনের ছিন্নমূল মানুষ বিচরণ করে, আপনাকে জানে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমি আরো দায়িত্ব নিয়ে বলি, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে জনশক্তি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আছে, কিন্তু এরা সব হলো চোর, এরা ডাকাত। শুধু চোর বলতে ভুল হবে, এরা কোনো কাজই করে না, বরং সারা বাংলাদেশে এরা সংঘবদ্ধ যে বাটফার তৈরি করছে। এটা কি? এনজিওর নামে, বেসরকারি সংস্থার নামে এই তৈরি করছে। এদের কাজ কিন্তু ছিন্নমূলদের পুনর্বাসন করা, এদের কাজ হতদরিদ্রদের পুনর্বাসন করা, এদের কাজ অসহায় বৃদ্ধ রাস্তায় পড়ে রয়েছে মানব সেবী, এদেরকে মাদকাসক্ত কেন্দ্রে নেওয়া। আপনি লিখে রাখেন, প্রতি জেলায়, প্রতি উপজেলায় এদের নামে, এই যে আপনি যে প্রশ্নটা করছেন ছিন্নমূল, এদের নামে বরাদ্দ আছে। টাকার অঙ্কে না, লক্ষ লক্ষ টাকার অঙ্ক। টোটাল টাকাটাই আপনি অনুসন্ধানী, আপনার তরুণ ভাবে অনুসন্ধান করে দেখেন যে নারায়ণগঞ্জ জেলায় কত লাখ টাকা বরাদ্দ, 1 টাকা তারা এই খাতে ব্যয় করে না, আত্মসাৎ করে। যার ফলে এই যে সংখ্যাটা, এটা তো কমার কথা। আমার যদি সমাজ কল্যাণ দেখবেন শত শত সাংগঠনারি সমাজসেবার সংগঠন, মাঠ অধিকার সংগঠন। আমি বলি বাংলাদেশের দুই একটা ছাড়া, দুই একজন, দুইটা, 3টার অধিক হবে না, দায়িত্ব নিয়ে বলতেছি, সমস্ত মানবাধিকার সংগঠন ভুয়া, প্রতারক, বাটপার, নিম্নমানের চোখ। আমি নিম্নমানের বললাম কেন? মাত্র 500 টাকা নিয়ে একটা কার্ড দেয়, কার্ড দিয়ে বলে আপনি ওসিরের সুবিধা বদলি করতে পারবেন। তদন্ত কমিটি বানায়, কোনো তদন্ত কমিটি বানানোর ক্ষমতা এখতিয়ার সে কি আপিল করে? বেসরকারি সংস্থা, এই বেসরকারি সংস্থার লাইসেন্স থেকে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে। এবং আপনি কালকে দেখবেন, আমি জানি রেকর্ডে জেলা পরিষদ থেকে লাইব্রেরির নামে এখনো টাকা দেওয়া হয়। লাইব্রেরি, বাংলাদেশে এখন কোনো লাইব্রেরি নেই, সবাই মোবাইল চালায়। ভালো লাইব্রেরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি লাইব্রেরি তো প্রশ্নই ওঠে না। কিন্তু প্রতি বছর এখনো রাস্তাও এই ইউনুসের যে আমল, এই ইউনুসের আমলেও জেলা পরিষদ থেকে এই ভুয়া গ্রন্থাগারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা স্তরে আপনার দুর্নীতি, আপনি দুর্নীতি থেকে লাগাম না পারেন, আর এগুলি বন্ধ হবে না। যে কথা ভালো বলছে, হ্যাঁ, এরা শুধু সাংবাদিক দলের সংখ্যায় কিন্তু খুব কম। আমাদের দেশে এই মানুষ দুর্নীতিবাদ, কোথায় কোথায় কিছু পায় না, কয় যায় কেমন যাকে বলবো সাংবাদিক, সাংবাদিক খুঁজেই পাওয়া যায় না। এটা একটা অপপ্রচার। আর সাংবাদিকের জীবন হানি আমি এভাবে বলবো, আমার দেশের মানুষ কি, মানুষরা সাংবাদিক হলে তার গায়ে হাত দিলে অপরাধ, সাধারণ মানুষের গায়ে হাত দিলে অপরাধ না? প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অপরাধ কর্ম ছাড়া তাদের আর কোনো কাজ নেই। অপরাধ করি তো আমাদের দেশের মানুষের সাথে করে, ঠিক না? একজন সাংবাদিক যদি একটা সত্য বিষয় নিয়ে দেখলো, তখন যারা বিপক্ষ হিসেবে যেতে পারে, তখন তারা পুরো একটা ছিন্নমূল মানুষকে অস্ত্র দিতে পারে আপনার গুলি করার জন্য। একটা দেশ নারায়ণগঞ্জের ভিতরে কোনো একটা ব্যবসায়ীকে এখন মানুষ চিন্তা করার কাছে, অথবা যে এত সাংবাদিক প্রতিবয়সী আপনার বিরুদ্ধে একটা ছিন্নমূল মানুষকে যারা 14-15 বছর ধরে ব্যবহার করতে পারে। এই ভয়টা কোথায়? না, না, আমি আমি তো আমি এটা স্বীকার করছি, এদেরকে এই কাজে ব্যবহার করে না, রাজনৈতিক কাজও ব্যবহার করে। রাজনৈতিক কাজ মানে রাজনৈতিক অপকর্মের কাজ করবো না, এটা অপকর্ম। প্রতিপক্ষকে ধাওয়া দিতে, আগুন দিতে, পিকেটিং করছে, এই ছিন্নমূলরা ব্যবহৃত হয়। এটা চিরন্তন সত্য।
এর জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া দরকার। এই ক্ষেত্রে বলবো যে আমাদেরকে কে কি বললো না বললো এটা আমাদের কর্তব্য না, আমাদের লিখে যেতে হবে। আমার কাজই সমাজে সমাজের চোখে তুলে ধরায় এইটা অন্যায় করছে। আমি সব সাংবাদিকদের বলবো যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এই ছিন্নমূল নাগরিকদের কর্মবাঞ্ছনের জন্য সত্য হাতে কলম ধরুন। ধন্যবাদ স্যার। স্যার, সম্প্রতি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াব প্রকাশ করেছে যে সংবাদপত্রের স্বাধীনতা চরম হুমকির মুখে। নারায়ণগঞ্জ জেলার একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি কি পেশাগত দায়িত্ব পালনের কোনো প্রকার চাপ অনুভব করছেন কিনা? আচ্ছা, আমি এখন বলি নোয়াব নোয়াব যে কথা বলছে আমি সেটা একমত না। আসলে এই আমাদের দেশে প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকের উপরে কোনো হুমকি নেই। যেমন আপনাকে এনএসআই বললো। আমি এটা সবাইকে জানাতে চাই, 5ই আগস্টের পরে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকি নেই। এখন ধরেন এই নোয়াবের এখন যে সভাপতি এ কে আজাদ, উনি আওয়ামী লীগের থেকে চ্যাম্পিয়ন। এখন ওরা যদি গণপিটুনি দেয় তা আওয়ামী লীগ করার কারণে দেবে, সাংবাদিক করার কারণে দেবে না। আমার কথা হলো আপনার প্রশ্ন করছেন ভালো, কিন্তু আমি সব প্রশ্ন আপনার হয় করবো, আমি ওই ধাতের মানুষ না। এখন কথা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে এখন বাংলাদেশে সাংবাদিকদের উপর কোনো চাপ এমনকি সেন্সরশিপ নাই। এখন হচ্ছে কি একটা লোক সাংবাদিক ছিল মানুষ, সমাজের একটা অংশ। এখন সে মনে করে আমি যদি এই রিপোর্ট লেখি আমার উপর চাপ আসবে, সে নিজে একটা সেন্সরশিপ তৈরি করেন। আর কোনো এটা আপনার দেশাত্মক লোক 5ই আগস্ট শেখ হাসিনা পালাইছে, আওয়ামী লীগ গেছে না, আরেকটা গ্রুপ আছে। আমাদের তো মানে নেতা পরিবর্তন হয়েছে, নীতির তো পরিবর্তন হয়নি, রূপকার বন্ধ হয়নি, এটা আগের মতোই আছে। আপনাকে যে স্থানীয় পর্যায়ে যে হুমকি সাংবাদিকরা, এটা 1971 সালে যেমন ছিল, এই 81 সালেও ছিল, 2024 আছে। এটা সাংবাদিককে এটা মোকাবেলা করে চলতে হবে। এটা ভয় পেলে চলতে। আচ্ছা, জনগণের সেবা প্রাপ্তির খাতগুলোর দুর্নীতি ও অনিয়ম বন্ধে সাংবাদিক সমাজ এবং প্রেস ক্লাবগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করে? আপনি ভালো কথা বলছেন। এখানে আমি স্পষ্ট করে বলি, এই ধারণা পরিবর্তন হওয়া দরকার। বক্তব্যটা বাংলাদেশের সব কটা প্রেস ক্লাব হচ্ছে এখন একটা সংঘবদ্ধ চাঁদাবাজদের শুনি। আমি বাংলাদেশের সকল প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব সংঘবদ্ধ পলিশ এলিট শ্রেণীর চাঁদাবাজদের রাখা। তারা একটা সংঘবদ্ধ ভাবে কমিটি করে। তারপর তাদের কাজ কি যে জেলা পর্যায়ে যে বড় কারা কারা আছে তাদেরকে চাঁদা লইব, টাকা দিয়া এটা তো করতে পারে না, তখন এটা প্রজেক্ট করে সুন্দর ভ্রমণে যাই, এসি মাছ দিয়া সমুদ্র সৈকতে ঘুরতে যাই, কক্সবাজারে যাই এবং একটু ভালো ভালো খাবার টাবার। প্রেস ক্লাব বলি বর্তমান বিশেষ করে 2000 সালের পরে বাংলাদেশের প্রেস ক্লাব বলি জনগণের কল্যাণে ইভেন তাদের সাংবাদিকদের কল্যাণে কোনো কাজ করেন। হ্যাঁ, তারা করে। সাংবাদিক গুলি খেয়ে মারা গেল, তাদের করার জন্য ও মানব বন্ধন করে, মানব বন্ধন করে ওই টাকার পরিবারের নামে কান্দামানি চিল্লামিতে রাখে দিয়ে এদের মারাত্মক ব্যাপী। আমি ওই প্রেস ক্লাব বললেন সাংবাদিক পত্রে ভয় পেয়ে গেল, ওই দাবি আমি সত্তরা করে ধরলাম। দেখবেন প্রেস ক্লাব বলি অনেক জায়গায় ভবনের অনেক সুন্দর, ক্লাবের অনেক বড়। আমি চ্যালেঞ্জটা বললাম, আপনি যান বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, খুলনা, চারটা পাঁচটা প্রেস ক্লাব ছাড়া আপনি গিয়ে দেখবেন গরু থাকে না। যে সাংবাদিকের যে একটা সময় সন্ধ্যার পর থেকে আর 10টা পর্যন্ত বাংলাদেশে আমি নিজের এই প্রেস ক্লাব নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে প্রেস ক্লাবের যে দরজার যে তালা দেওয়া থাকে অনেক প্রেস ক্লাবে 1 সপ্তাহ ওই তালাই খুলেন। আর নির্বাচন সেটা হইল কোটারি, আবার এরা আবার 2টা না, এখন আওয়ামী লীগ গ্রুপ, একটা বিএনপি গ্রুপ।
আমাদের একেবারে কিছুই গুলো মানে সার করবি এরা আসলে একবার যেহেতু সাংবাদিকতা এখন যারা করে আমি আগেই বলছি যে 50 বছর আগে সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতা এক দাঁড়ায় না। মানুষের চাহিদা বাড়ছে, মানুষের সাংসারিক টানাপোড়েন বাড়ছে, সামাজিক অবক্ষয় হয়েছে। তো অবক্ষয়ের যুগে আপনার যেমন একটা চুয়াচালানি এমপি যারায় বাটপার চিটারও শিক্ষিত লোক এই পেশা আছে। নারায়ণগঞ্জের যদি ওকে উদাহরণ দিই, আপনি খোঁজ নিয়ে দেখে আমি নাম বললাম না, মানুষের ছোট করতে চাই না, লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না, কোনো পত্রিকায় নাই, যে টাকা দিয়া ভোট কিনে এই সাংবাদিকদের ভোট কিনা সে নারায়ণ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। আর বলেন এখন যদি বলেন এই প্রেস ক্লাব এই সভাপতি এই সমাজের কাছে সে কিছুই করবে না। আমি বলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সভাপতি এই পদ বাণিজ্যিক পদ, এই পদ ব্যবহার করে থানায় কোর্ট কাছারিতে ধান্দাবাজি তদবিরবাজি করে বেড়ায়, এছাড়া আর কোনো কাজ নাই। কি করে তো এখন অত্যাচার করতে হবে না, আমাদের এর থেকে বেরোয় আসতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি হতাশ না। আমি আমি মনে করি যে সার্বিকভাবে যখন পতন হয় তখন নূতন পরিবর্তনের একটা আওয়াজ ওঠে। যেমন যখন সবাই যখন হতাশ, তখন আমি আপনারা জানেন যে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও চরমভাবে হতাশ ছিল, আর মনে হয় পারলাম না। 2024-এর নির্বাচন যখন তারা ঠেকাইতে পারলো না, ওটা কিন্তু 5ই আগস্ট একটা অমৃতপাত হলো, একটা ঘূর্ণিঝড় হলো, একটা বিশাল ভূমিকম্প হলো, দেশ ছাড়াই পালাই গেল। ঠিক না? আমি আশাবাদী আমাদের দেশে। ধন্যবাদ স্যার। স্যার, নারায়ণগঞ্জের সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় কোন প্রতিষ্ঠান আমি আর বলতে হবে না দুর্নীতি প্রতিরোধে আমি আগেই বলছি, আমি যে পূর্ণ বলছি না এই ধরনের উদ্যোগ যারা বরঞ্চ এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে। আপনাকে সঠিক কারণ জানতে হবে একটা সাংবাদিক যে কোন দুর্নীতিবাজের বিরুদ্ধে যখন দুটা স্থানীয় পত্রিকা বা জাতীয় পত্রিকা রিপোর্ট হয়, একদল সাংবাদিক আবার ওই দুর্নীতিবাজের পক্ষে যায়, তার বক্তব্য নিয়ে আবার পাল্টা বক্তব্য দেয়, পাল্টা সাংবাদিক লিখে দিয়ে। তো আমার মনে হয় যে এটা মুখে বলা অনেক সোজা, মানে এই কারণে পুরো প্রতিষ্ঠানের দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ করে কাজ সেই জন্য এই কারণে প্রক্রিয়ার কারণে দুর্নীতিবাজরা চোর ডাকাতরা শুধু ডাকাইত না সুযোগ পাচ্ছে, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। স্যার, জনগণের সেবা প্রাপ্তিতে বা সেবা প্রাপ্তির খাতে দুর্নীতি বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করতে সম্মিলিত তথ্য উদ্ঘাটন ও সংবাদ উপস্থাপনের কৌশলটি কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? এ বিষয়ে একটি শক্তিশালী দল গঠনের প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন? আমি শক্তিশালী দল গঠনের প্রয়োজনীয়তা 100% অনুভব করি। এটা করতে পারলে ভালো হয় এবং করা উচিত। বিশেষ করে আমি বাংলাদেশে যেটা আহ, বাংলাদেশের দুটা যে ক্ষতি যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা বুঝে গেছে, পঞ্চায়েত ব্যবস্থাটা খুব দুর্বল। ঠিক তেমনি ভাবে যে আঞ্চলিক যে সাংবাদিকতা ছিল, লোকাল সাংবাদিক, এইটাও কালের প্রবাহে তথ্য প্রযুক্তির কারণে হাতে হাতে ইন্টারনেট মোবাইল এটা ঘাটতি। তারপর আমি বলবো যে স্থানীয় পত্রিকা যারা বের করেন সম্পাদক নিজে উদ্যোগী হয়ে, প্রকাশক নিজে উদ্যোগী হয়ে আমি নিজে একটা গ্রুপ করতে পারি যে আমরা এই ভালো কাজগুলি করবো, খারাপ কাজগুলি নিজের প্রতিনিধি করবে। তাহলে ভালো কাজের প্রতিযোগিতার একটা পরিবেশ সৃষ্টি হবে এবং অন্যেরা ভালো কাজ করতে আপনার উৎসাহিত করতে পারবে। এটার সাথে আমি একমত এবং যে যার মতো করে এটা করা উচিত। কেউ যদি এরকম টিম গঠন করার চেষ্টা করে আপনি তাকে সহযোগিতা করুন। আর কেউ যদি এরকম টিম গঠন করে আমি অবশ্যই সহযোগিতা করবো। আমি সামান্য সদস্য হয়ে তার সাথে কাজ করবো, আমি আগ্রহী। আমি মনে করি শুধু আমি না, যারা দেশকে নিয়ে ভাবে, দেশকে ভালোবাসে, তারা সবাই একমত। ধন্যবাদ স্যার। স্যার, সাংবাদিকতার জগতে আপনার অবদান কিভাবে মূল্যায়িত হবে? আচ্ছা, আমি এই বিষয়টা স্পষ্ট করতে চাই। আসলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার অংশ দিয়ে শোনা করি, কাজে লেগে থাকে। ওটুকু আমি সমাজেরও উপকৃত থাকে। আরেকটু লোক যে আমাদের দেশে বর্তমান যে সমাজ ব্যবস্থা,
আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইসের শিকার হই, নির্যাতনের শিকার হই, মিথ্যা মামলার শিকার হই। আমি তাদের উদ্দেশ্যে ঢুকিয়ে বলি যে সান্ত্বনা, যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরে কামড়ানো পুরো মানুষের স্বভাব। আমি মনে করি সাংবাদিকের যারা প্রতিপক্ষ তারা আসলে অমানুষ, তারা স্রেফ কুকুর। সাংবাদিকের সাংবাদিক হচ্ছে সব মানুষ, ভালো মানুষ, তার মানুষের আচরণে পায়। আমি মানুষের আচরণ স্যার, নতুন বা তরুণ সাংবাদিক যারা এখন আসছেন, আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কি তাদের জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি প্রথম পরামর্শ হচ্ছে যে এ এই পেশায় আসবেন না। আমি আবার বলি, প্রথম পরামর্শ হচ্ছে এই পেশায় আসবেন না। কারণ এই যে দিন শতাব্দী, এই যে উন্নত প্রযুক্তির যুগ, এই যে অনেক চাহিদার যুগ, এখানে আপনার মেধা, আপনি যদি আইনজীবী হিসাবে, আপনি যদি ডাক্তার হিসাবে, আপনি যদি ইঞ্জিনিয়ার হিসাবে আপনার এই মেধাটাকে কাজে লাগান, তাহলে আপনার সংসার, আপনার পিতামাতার প্রতি দায়িত্ব, আপনার ভাই বোনদের প্রতি দায়িত্ব, আপনার সমাজের প্রতি দায়িত্ব আপনি আরো ভালো দিতে পারবেন। এটা একটা সস্তা স্লোগান, সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিক পরিচয় দিলে বাসা ভাড়া দিতে চায় না। কেন জানেন? বাটপার চিটার হিসাবে মনে করে গরিব মানুষ বাসা ভাড়া দিতে। তো আপনাকে এটা আমি বললাম এক সাইড ভেবে চিন্তা আসলো। আর যদি কেউ মনে করেন না, না আমি এই পেশা, তাহলে আমি প্রথম বলবো যে আপনি আগে পুঁথিগত বিদ্যায় ভালো পারদর্শী মেধাবী ছাত্র সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সাংবাদিকতার পাশাপাশি আপনি লেখালেখি করেন, গবেষণা করেন এবং গবেষণামূলক কোনো প্রয়াসকালে আপনি জীবন করেন। তাহলে আপনার জন্য মানে সাংবাদিকতা পেশায় আসলে আপনি ভালো করতে পারবেন। কারণ আপনার তো জীবন আছে। আপনার 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 আপনি যখন দেখবেন যে পার্শ্ববর্তী একটা ভালো ক্লাবের মেম্বার আপনার ছোট ভাই, সে গার্মেন্টসের আপনার কি বলে প্রোডাকশন ম্যানেজার, আর আপনি এমএ পাস কইরা সাংবাদিকতা করেন, আপনার ধরে নিলাম আপনার বাবার বাড়ি খরচ, ধরে নিলাম সংসারই চলে না, তাহলে আপনি আপনার পরিবারের কাছে জবাব দিলেন। আপনার তো সমাজের বাইরে আপনি চলতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সাংবাদিকতার নামে এখন যেটা শুরু হয়েছে এই মোবাইল দিয়া, হ্যাঁ, আহ, এই একটা ভুয়া স্বপ্ন দেখাইছে যে ভিউয়ার্স বাড়লে গুগল থেকে টাকা পাওয়া যায়, ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। এই একটা হিউমার, আমি পাওয়া যায় না বলবো না, আমি এটাকে অস্বীকার করবো না, কিন্তু একবারে পাওয়া যায়। এই লোভে পইরা আপনি টাকা পয়সা খরচ করে মোবাইল টোবাইল কিনলেন, চুঙ্গা মুঙ্গা কিনলেন, নলমল কিনলেন, কি কথা বলবেন? এটা আপনার নিজে বিপদে বললেন না, আপনি সমাজের একজন মানুষ। আপনি বিপদগ্রস্ত হওয়া মানে সমাজ বিপদগ্রস্ত হওয়া। তো, এটা আবার একটা পুরনো কথা বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও, ভেবে চিনতে নিজের অবস্থান, নিজের কনফিডেন্স কি করে যে এই পেশায় আসেন। আমি এই পেশায় আসতে কাউকে নিরুৎসাহিত করি না। মানে আমি সাংবাদিক থাকবো আজকে করিব না, এটা তো না। ওই পুঁথিগত বিদ্যা, প্রপার জ্ঞান নিয়ে প্রপার জ্ঞান হোক, এর এবার বই পড়ে আসতে হবে। মানব সেবাটা আলটিমেটলি হয়ে যাবে। তা আমার কাজের ধরনটাই, যে আমি যদি বলি সাংবাদিককে তার মানব সেবাই করতে হবে। ধান্দাবাজি করলে সে সাংবাদিক থাকবে না, এক সময় তারা বলবে এটা ভুয়া সাংবাদিক। আমি ভালো বাবুর্চি হতে চাই। ভালো বাবুর্চি হতে হলে লবণের মিশ্রণ, মশলার মিশ্রণ, তাপের মিশ্রণ, খাদ্যদ্রব্যের মিশ্রণ আমার ভালো জানতে হবে, ভালো জানতে হবে। জানতে হবে। তাহলে একজন ভালো বাবুর্চি হওয়ার জন্য যেমন এগুলি প্রয়োজন, ভালো সাংবাদিক হওয়ার জন্য তার উচ্চ লেখাপড়া, ভালো জ্ঞান এবং সমসাময়িক রাজনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি সম্বন্ধে প্রচুর ধারণা থাকবে, না হলে টিকে থাকা যাবে না। স্যার, আমাদের একটা শেষ প্রশ্ন ছিল স্যার, যে এমন কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে চান যে বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারিনি? আমি ঠিক আছে, অনেক কি হয়, আপনি তো বলছেন যে একটা জীবন তো আর 3 ঘন্টাটা ফিল্ম না। আমি
2007 সনে 16ই ডিসেম্বরের আমার পত্রিকা থেকে এই সমস্ত বিজয় দিবস অর্ডার করি। আমার অফিসে আপনি কেউ দেখবেন বই আর বই, লাইব্রেরি আছে। যাই হোক, অনেক সময় বই বিক্রি করে ফেলাই টাকার অভাবের কারণে। তো আমি 16ই ডিসেম্বর 2007 সেনা শাসন চলতেছে। আমার পত্রিকার নাম হচ্ছে সেই সময়ে দৈনিক আজকের নারায়ণগঞ্জ। ওই সময়ে নারায়ণগঞ্জবাসী স্বীকৃতি নিয়েছে যে দৈনিক আজকের নারায়ণগঞ্জ পত্রিকাটা সর্বোচ্চ সার্কুলেশন। তখন আমি ঢাকার এফবিসিসিআই ভবনে যাব। ওখানকার যে ভাইস প্রেসিডেন্ট উনি মোহাম্মদ আলী, উনি আমার পত্রিকার শুভাকাঙ্ক্ষী। তা আমি আসলে স্রেফ ওনার সাথে দেখা করতে যাবো কিছু আর্থিক সহযোগিতার জন্য। আমি সকাল 9টায় অফিসে আসলাম, সেখানে মিটিং করলাম। মিটিং করে আমার পকেটে 50 টাকা, আর তখন 10 টাকা করে একটা বাসার থাকে। আমি বন্ধন কাউন্টারে গিয়ে বাসের টিকিটটা খাওয়ালাম, বাসের টিকিটটা নিলাম, নিয়ে পকেটে দেয়। এমন সময় আমার এই এই ফোনে আমাকে তৎকালীন আর্মির একজন ক্যাপ্টেন ফোন দিল, ভাই আসলে ও আমি গেলাম কোথায়, রিভার ভিউ মার্কেট বলে। ওখানে সেনাবাহিনীর সোর্স ছিল তৎকালীন আব্দুল রশিদ, সে ছোটখাটো কন্ট্রাক্টারি করতো। ওরা আমাকে ওখানে অনেক ধরে সেনা ক্যাম্পে নিয়ে যেত। কি ব্যাপার, কি ক্যাম্পে ছাড়া তো ওই ছাড়া যাবে, আপনি ফোন তো ফোনও করিনি। তো যাই হোক, আমাকে নিয়ে পরে আমি বুঝলাম যে এটা আমি যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে নিউজ করছি ওই নিউজের এবং আমাকে আনন্দ, এবং আমার সামনে আমি ওই দিন দেখলাম পুলিশকে টাকা দিয়ে আমাকে সম্পূর্ণ বেআইনি ভাবে যে 2 নম্বর রেল গেট থেকে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হাঁটায়া শহরটা হাঁটায়, মানে আমার খবর এই বসতে মানে স্কুলে নি আমাকে হারাই দিয়ে, এবং আমাকে 7 দিকে রিমান্ডে আনে। আমাকে পা উপরে রেখে ফ্যানের মধ্যে পা ঝুলিয়ে আমাকে নির্মম ভাবে পিটানো, এবং আমাকে পরদিন যখন কোর্টে চালান করবে তখন হাজার হাজার মানুষের সামনে মানুষ জড়ো হয়। খবর পেয়ে জানি না, আল্লাহ জানে যে আমার ইফতারের সংবাদ পেয়ে যে আমাকে যে হাজার উৎসুক মানুষ দেখতে যায়। ওইখানে থানা কম্পাউন্ডে আমার যে কম্পাউন্ড থেকে মাঠে ভাঙেন, সেখানে আমার চোখ বেঁধে আমার হাত পা বেঁধে সেই পিটানো অবস্থায় আমি শুধু একটা দোয়া করছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4,000। এবং কোন সময় যে আমার শব্দ বন্ধ হয়েছে আমি জানি না। আমাকে অজ্ঞান অবস্থায় পরবর্তী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে আমাকে আমাকে আবার রিমান্ড চাওয়া হয়। তখন সমস্ত আইনজীবীরা আমার ক্ষত বিক্ষত দেহ আর বিবশ অবস্থা আদালত সামনে তুলে ধরে। আদালত দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করে। তো এই জীবনে এই নিজের কোনো অনৈতিক সুবিধা আমি নেইনি। কেউ বলতে পারবে না যে আমি কোনো অনৈতিক সুবিধা কোনো দল থেকে, কোনো ব্যক্তির থেকে গেছি আর দাবি করছি। মানুষের জন্ম নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করছি। আমাকে বারবার সাংবাদিকতা করে মানুষ ভালো বলে এই করে লাগে, কিন্তু জীবনের এই সময় এসে দেখছি যে আমি সবচেয়ে সতাইছি যে আমার যেটুকু ভালো লাগিয়েছি, যেটুকু ক্ষমতা দিচ্ছে, আমি যদি ওই ক্ষেত্রে চাই আমার সন্তানরা স্ত্রী আমার পেশা আমি আমাকে এই করে
একটু একটা একটা আনছে না যে ছিল মন্দিরে সোফার মতো হচ্ছে ফান প্রিয় ফান গায়ে আছে স্থির কি আসে কিছু মানুষ এরকম থাকে এই জন্যই আমি আসলে যে কথাগুলি বললাম সাংবাদিকতা পেশায় আসবে ভেবে চিন্তা আসবে হ্যাঁ ভেবে চিন্তা আসবে আরেকটা হলো ঠিক যে অনেকে মনে করতে পারে যে এই দলবাজি ধান্দাবাজি সেটা আসলে খুব সাময়িক আরেকটা কথা বলি এটা সবাইকে মানায় না সবাই এটা পারেন আমি কষ্ট করে আমার জীবনে হয়তো কষ্ট করে আছে মন থেকে কৃতজ্ঞতা এই দেশবাসীর দোয়া চাই যারা ভালো সাংবাদিক এসব মানুষকে বলবো তাদের পাশে আপনারা দাঁড়ান, তাদের পাশে স্যার, আপনার জীবনের গল্পের একটা ছোট্ট একটা অংশ শুনে আমাদের হৃদয়টা কেঁপে উঠবে স্যার। পাঠকরা শুনলেও তারা নিশ্চয়ই কেড়ে দিবে। আহ আপনার সুস্থতা এবং দীর্ঘজীবী কামনা করে আপনার জীবনে অনেক অভিজ্ঞতা আছে আমরা জানলাম। আর যে বিভিন্ন হচ্ছে আপনার আপনি সময় দিয়েছেন তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থতা কামনা। না আপনাদের ধন্যবাদ জানাইলাম আর আপনাদের যে আর টিভিডি নিউজ আমি সফলতা কামনা করি একটা কথা মনে রাখবেন যে কর্ম কখনো বিফলে যায় না কর্মই ধর্ম ধন্যবাদ। ধন্যবাদ স্যার।